শওকত সাহেব বারান্দায় বসেছিলেন। আজও তার খুব ভোরে ঘুম ভেঙেছে পাখির ডাকে। পাখির দল যে ভোরবেলা এত হইচই করে তিনি আগে কল্পনাও করেননি। কবিরা পাখির ডাক নিয়ে এত মাতামাতি কেন করেন তিনি বুঝতে পারছেন না। তার কাছে যন্ত্রণার মতো মনে হচ্ছে। তবে রাত কেটে ভোর হবার দৃশ্য অসাধারণ। শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্য রোজ ভোরবেলায় ওঠা যেতে পারে। পুষ্প চা নিয়ে ঢুকল। শওকত সাহেব বললেন, তুমি কি রোজই এত ভোরে ওঠো, না আমার জন্য উঠতে হচ্ছে? পুষ্প এই কথার জবাব দিল না, হাসল। মেয়েটি বুদ্ধিমতী, হাসি দিয়ে বুঝিয়ে দিল সে রোজ এত ভোরে ওঠে না। মেয়েটি তার পরিবারের বকবকানির স্বভাব পায়নি। এও একদিক দিয়ে রক্ষা। দুজনের কথা শুনতে হলে সর্বনাশ হয়ে যেত। তোমার বাবা কি আছেন না স্কুলে গেছেন? স্কুলে গেছেন, আজ সকাল সকাল ফিরবেন, হাফ স্কুল। বসো পুষ্প, চা খেতে খেতে তোমার সঙ্গে গল্প করি। বারান্দায় বসার কোনো জায়গা নেই, একটি মাত্র চেয়ার, সেখানে তিনি বসে আছেন। শওকত সাহেব বললেন, টেবিলটায় বসো, আর টেবিলে যদি বসতে অসুবিধা হয় তাহলে ভেতর থেকে চেয়ার নিয়ে এসো। পুষ্প টেবিলেই বসল, তবে টেবিলটা একটু দূরে সরিয়ে নিল। এখন বলো তুমি কেমন আছো? ভালো। দেখে খুব ভালো মনে হচ্ছে না, রাতে ঘুম হয়নি তাই না? পুষ্প হ্যাঁ সূচক মাথা নাড়ল। এই মানুষটার দৃষ্টি তীক্ষ্ণ। পুষ্প বলল, রাতে ঘুম হয়নি কি করে বুঝলেন? চোখের দিকে তাকিয়ে বুঝলাম। রাতে ঘুম না হলে চোখের নিচে একটু কালচে হয়ে যায়, তোমার হয়েছে। তবে তুমি যদি এত ফর্সা না হতে তাহলে ধরতে পারতাম না। চা খুব ভালো হয়েছে। আরেক কাপ দে। না, ভালো হয়েছে বলেই দ্বিতীয় কাপ খাবো না, হয়তো দ্বিতীয়টা এত ভালো হবে না। সেই মন্দ চা খেয়ে প্রথম কাপের আনন্দ মাটি হবে। আচ্ছা এখন বলো, তুমি আমার কোনো লেখা পড়েছ? একটা পড়েছি। একটা? মোটে একটা? জি, আপনি আসবেন যখন কথা হলো তখন বাবা নেত্রকোনা থেকে আপনার একটা বই কিনে আনলেন। কোন বইটা কিনলেন? বাবা দোকানদারকে বললেন ওনার সবচেয়ে কম দামি যে বইটা সেটা দেন। দোকানদার একটি চটি বই দিয়ে দিল, প্রথম দিবস দ্বিতীয় রজনী। কম দামি বই হলেও এটা আমার ভালো লেখার মধ্যে একটা। এই বই নিয়ে সুন্দর একটা গল্প আছে, দাঁড়াও তোমাকে বলি। বৈশাখ মাসের 1 তারিখে বই বের হবার কথা। প্রকাশকের দোকানে সকাল থেকে বসে আছি। তখন তো আর আমার এত বই ছিল না, ওইটি হচ্ছে দ্বিতীয় বই। বই বেরোবে, আমার আগ্রহ সীমাহীন। বাইন্ডারের বই দেওয়ার কথা, সে আসছে না। দুপুরবেলা প্রকাশক বললেন, আপনি বাসায় চলে যান, বই বের হলে আপনাকে বাসায় দিয়ে আসব। আমি রাজি হলাম না, এসেছি যখন বই নিয়েই যাব। বিকেল পর্যন্ত বসে রইলাম, বাইন্ডারের দেখা নেই। প্রকাশক বললেন, আপনি এক কাজ করুন, বাইন্ডারের ঠিকানা দিচ্ছি, গিয়ে দেখুন কি ব্যাপার। বাইন্ডারকে আওলাদ হোসেন লেনে ধরলাম। সে সবে মাত্র লেই লাগাচ্ছে। আমার খুব মেজাজ খারাপ হলো। বাইন্ডার বলল, কিছুক্ষণ বসেন, একটা কাঁচা বই দিয়ে দেই। সে কিছুক্ষণ না, মানে 4 ঘন্টা। বাসায় ফিরলাম রাত 9টার পরে। বাসায় এসে দেখি রেনুকে হাসপাতালে নিয়ে গেছে। তার তখন 9 মাস চলছে। ডেলিভারি ডেটের এখনো অনেক দেরি। ব্যথা উঠে গেছে আগেই, ছুটে গেলাম হাসপাতালে। 7-এর জন্ম হয়ে গেছে। সন্ধ্যায় তার মার পাশে শুয়ে রাখা হয়েছে। আমার লজ্জার সীমা রইল না। আমার প্রথম বাচ্চা, অথচ আমি পাশে নেই। আমার লজ্জা এবং দুঃখ রেনু ঠিকই বুঝল। আমার লজ্জা ঢাকার জন্য বলল, কই দেখি তোমার বই। বাহ কি সুন্দর। বলে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য এই অবস্থায় বইটি পড়তে শুরু করলো। আমার চোখে পানি এসে গেল। পুষ্প বলল, আপনি এত সুন্দর করে গল্পটা বললেন যে আমার চোখেই পানি এসে গেছে। রেনু অনেক বড় ভুল করে, নানানভাবে আমাকে কষ্ট দেয়।
কিন্তু ওই রাতের ঘটনায় মনে হলো ওর সব অপরাধ আমি ক্ষমা করে দেই। যে মেয়ে ওই রাতে এমন কাণ্ড করতে পারে তিনি ভুল করতে পারেন না। তা অবশ্যই ঠিক। এখন তুমি বলো, বইটা তোমার কেমন লাগলো? পুষ্প চুপ করে রইল। শওকত সাহেব বিস্মিত হয়ে বললেন, বইটা কি তোমার ভালো লাগেনি? জি না। ভালো না লাগার তো কোনো কথা না, তুমি পড়েছো ভালো মতো। জি। কেন ভালো লাগলো না বলতে পারবে? পারবো। তাহলে বলো তো শুনি। আপনি কি আমার কথায় রাগ করেছেন? না, রাগ করছি না। আমার লেখার বিপক্ষে কঠিন কঠিন কথা আমি সবসময় শুনি। সাহিত্যের অধ্যাপকরা বলেন, পণ্ডিত ব্যক্তিরা বলেন, তোমার মতো অল্প বয়স্ক মেয়ে বলবে তা ঠিক ভাবিনি। বিশেষ করে আমার যে একটি মাত্র বই পড়েছে। এখন তুমি আমাকে বলো, কেন ভালো লাগলো না? পুষ্প নিচু গলায় বলল, বইটার মূল বিষয়টাই ভুল। মূল বিষয় ভুল? কি বলছো তুমি? ওইটি একটি প্রেমের উপন্যাস। উপন্যাসের মূল বিষয় হলো ভালোবাসলে ভালোবাসা ফেরত দিতে হয়। আপনার বইয়ের চরিত্রটা তাই করেছে। কিন্তু এমন তো কখনো হয় না। মনে করুন, একটা কালো সুদর্শন মেয়ে প্রচন্ড আবেগ নিয়ে একটি রূপবান ছেলেকে ভালোবাসলো। সেই ছেলে কি তার ভালোবাসা ফেরত দেবে? কখনো না। আপনি লিখেছেন, মানুষ হচ্ছে আয়নার মতো। ভালোবাসার আলো সেই আয়নায় পড়লে তা ফিরে আসবে। মানুষ আয়নার মতো না। আমার চেয়ে আপনি তা ভালো করে জানেন। একটা ভুল কথা লিখেছেন, কিন্তু এমন সুন্দর করে লিখেছেন যে পড়লে সত্যি মনে হয় মন অসম্ভব ভালো হয়ে যায়। মন ভালো হওয়াটাকে তুমি তুচ্ছ করছো কেন? ভুল কথা বলে মন ভালো করলে সেটাকে তুচ্ছ করা কি উচিত না? পুষ্প, আমি আর এক কাপ চা খাবো। পুষ্প উঠে গেল। শওকত সাহেব চুপচাপ বসে রইলেন। পুষ্প চা নিয়ে ফিরে এলো। তিনি বললেন, থ্যাংক ইউ, বলেই হাসলেন। হাসির অর্থ, তুমি যা বলেছ শুনলাম, আমি রাগ করিনি। কিন্তু তিনি রাগ করেছেন তা ঢাকতে পারছেন না। স্যার, আমি কি আপনার নাস্তা নিয়ে আসবো? নিয়ে আসো। মেয়েটিকে প্রচন্ড ধমক দিতে ইচ্ছে হচ্ছে, বলতে ইচ্ছে হচ্ছে, শোনো বোকা মেয়ে, আমি এই পৃথিবীটাকে যেমন দেখি, যেমন ভাবি, তেমন করেই লিখি। সত্যিকার পৃথিবীটা কেমন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সত্যিকার ছবি হচ্ছে ফটোগ্রাফি। সাহিত্য ফটোগ্রাফি নয়, তৈলচিত্র। সেই তৈলচিত্রে আমি রং বেশি ব্যবহার করেছি। মানুষকে যেভাবে দেখতে ভালোবাসি সেইভাবে আঁকি। যদিও জানি মানুষ সেরকম নয়, আমি নিজেও তেমন নই, কিন্তু আমার সেরকম হতে ইচ্ছে করে। কাজেই ধরে নিয়েছি অন্যদেরও তাই ইচ্ছে করে। আমি মানুষের ইচ্ছের ছবি এঁকেছি। এই সব কিছুই হলো না। তিনি নিঃশব্দে নাস্তা খেলেন। নাস্তা শেষ করে টেবিলে গিয়ে বসলেন। পুষ্প পেছনে পেছনে এলো। কিছু বলবে পুষ্প? পুষ্প নরম গলায় বলল, আপনি আমার কথায় এতটা মন খারাপ করবেন আমি তা ভাবিনি। আমি অতি সামান্য মেয়ে, আমার কথার কি গুরুত্ব আছে? আমার সহজে মন খারাপ হয় না। কঠিন আঘাতেও আমি সহজভাবে গ্রহণ করতে পারি। কিন্তু এই বইটির ব্যাপারে আমার এক ধরনের স্পর্শকাতরতা আছে। লেখক হিসেবে আমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল। প্রথম বইটি প্রকাশিত হবার 3 বছর পরে একটি লাইনও লিখতে পারিনি। তারপর এই বইটি লিখলাম। লেখার পরে মনে হলো নিজের স্বপ্ন অন্যদের মাঝে ছড়িয়ে দেবার ক্ষমতা আমার আছে, হোক না স্বপ্নটা মিথ্যে। আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে আমার উপর এত রাগ করলেন কেন? তোমার ওপর রাগ করেছি কারণ তুমি আমাকে যা বলেছ তাও কিন্তু আমি বিশ্বাস করি। তা কেমন করে হয়? হয়, একই সঙ্গে আমরা ভালোবাসি, আবার যাকে ভালোবাসি তাকে ঘৃণাও করি। তুমি সম্ভবত এখনো কারণ প্রেমে পড়নি। প্রেমে পড়লে বুঝতে পারতে। আপনি কি এখন লিখবেন? হ্যাঁ। লেখার সময় আমি যদি পাশে বসে থাকি আপনি কি রাগ করবেন? আমি চাই না আমার লেখার সময় কেউ আমার আশেপাশে থাকুক। লিখতে লিখতে প্রায়ই আমার চোখে পানি চলে আসে।
এই দৃশ্য অন্যের কাছে হাস্যকর মনে হতে পারে। তাহলে আমি যাই। আচ্ছা যাও, ভালো কথা। তোমাকে আমার পছন্দ হয়েছে, ইয়াং লেডি। ইউ আর স্মার্ট। এখন যাও, আমি লেখা শুরু করি। আজও কি দুপুরে খাবেন না? খাবো। এখানে খাবার আনতে হবে না। ঠিক 2টার সময় আমি তোমাদের ঘরে আসব। বিকেলে কি আমার সঙ্গে মঠটা দেখতে যাবেন? যাব। সত্যি যাবেন? হ্যাঁ, সত্যি যাব। মঠ ব্যাপারটা আসলে ইটের বিশাল স্তূপ। বোঝা যাচ্ছে একসময় অনেক উঁচু ছিল, এখন ভেঙে একাকার হয়েছে। 40-50 ফুটের মতো উঁচু। উপরে ওঠার সিঁড়ি আছে। মোফাজ্জল করিম সাহেবও সঙ্গে আছেন। তিনি সবচেয়ে বেশি অবাক হলেন। এইটা কি ব্যাপার? জিনিসটা কি? শওকত সাহেব বললেন, আপনি কি কখনো আসেননি? আসবো না কেন? এই রাস্তায় কত আনাগোনা করেছি, জঙ্গলের ভেতর কখনো ঢুকি নাই। অবশ্য শুনেছি মঠের কথা। পুষ্প বলল, বাবা, সিঁড়ি দিয়ে উঠলে কেমন হয়? করিম সাহেব আটকে উঠলেন। পাগল হয়েছিস? এটা সাপের আড্ডাখানা, তার উপরে বর্ষাকাল, কাছে পিঠে বেশিক্ষণ থাকা উচিত না। শওকত সাহেব বললেন, জিনিসটা কি কেউ বলতে পারে? দেখতে অনেকটা বাতিঘরের মতো। এই জায়গায় বাতিঘর থাকবে কেন? বৌদ্ধদের কিছু না তো? করিম সাহেব বললেন, না, এই অঞ্চলে কোনো বৌদ্ধ নাই। এরকম স্তূপ কি একটাই না আরো আছে? জানি না তো। খোঁজ নেওয়া যায়। খোঁজ নেওয়া যায়। স্কুলে একটা নোটিশ দিয়ে দিলেই হবে। দূর দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসে। তাহলে একটা নোটিশ দিয়ে দেবেন তো? আমি খুবই অবাক হচ্ছি। জঙ্গলের ভেতরে এমন বিশাল ব্যাপার দেখব আশা করিনি বলেই বোধহয় অবাক হচ্ছি। শীতকালে একবার আসবেন স্যার, আমি সব পরিষ্কার টরিষ্কার করে রাখবো। শীতকালে জায়গাটা এমনিতেও সুন্দর হয়। সোহাগী নদীর 2 ধারে কাশফুল ফোটে। আহ, দেখার মতো। চলেন স্যার, আজ ফেরা যাক। কাদায় মাখামাখি হয়ে গেছেন। চলুন। আপনার জন্য স্যার একটা ভালো খবর আছে। বলুন শুনি। ওসি সাহেবকে বলেছিলাম একটা বাজরার ব্যবস্থা করতে। উনি খুবই করিতকর্মা লোক। ব্যবস্থা করে ফেলেছেন। সন্ধ্যার মধ্যে বাজরা ঘাটে চলে আসবে। শওকত সাহেব অবাক হয়ে বললেন, বাজরা দিয়ে আমি কি করব? বাজরায় বসে লেখালেখি করবেন, ঘুরবেন? আমি তো ভাই রবীন্দ্রনাথ না, আমি যেখানে আছি ভালো আছি। ওটা তো স্যার রইলই, বাজরাও রইল। আগে আগে যাচ্ছেন করিম সাহেব, তার পেছনে শওকত সাহেব, পুষ্প এবং নৌকার মাঝি সবার পেছনে। পুষ্প নৌকার মাঝির সঙ্গে গল্প করতে করতে আসছে। চুলে দুবেনি করায়, তাকে খুকি খুকি লাগছে। আজ সে সুন্দর একটা শাড়ি পরেছিল। কাদায় শাড়ির অনেকখানি নষ্ট। কাদার দাগ উঠবে বলে মনে হয় না। শওকত সাহেব লক্ষ্য করলেন, পুষ্প মাঝির সঙ্গে ময়মনসিংহের স্থানীয় ভাষায় টেনে টেনে কথা বলছে। মাঝির মতো করেই বলছে। করিম সাহেব যদিও তা করছেন না, ভাষার ব্যাপারে তিনি যে সাবধান তা বোঝা যাচ্ছে। করিম সাহেব বললেন, স্যার কি গোমাংস খান? খাবো না কেন? অনেকে খায় না, এই জন্য জিজ্ঞেস করেছি। আমি লোক পাঠিয়েছি। কোথায় লোক পাঠিয়েছেন? এখানে তো স্যার গোমাংস পাওয়া যায় না। আশেপাশেও মাংসের দোকান নাই। হাটবারে গরু জবাই হয়। আজ সেজুদখালির হাট, ওইখানে লোক পাঠিয়েছি। ও আচ্ছা, সেজুদখালির হাটে আজে বাজে গরু জবেও হয়। বাছা বাছা গরু জবেও হয় হলদিয়া হাটে। সোমবার হাট আছে, আমি নিজেই যাব। তবে সেজুদখালির হাটে মাঝে মাঝে ভালো গোস্ত পাওয়া যায়। এখন দেখি আপনার ভাগ্য। গোস্ত কেমন হবে তা দিয়ে আমার ভাগ্য বিচার করবেন? ছি ছি স্যার, এটা কি বললেন? আমি একটা কথার কথা বলেছি। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা মিলিয়ে গেল। উঠানে জলচৌকি পেতে কে একজন বসে আছে। বারান্দায় একটা বেতের ঝুড়ি এবং একটা সুটকেস। যে বসে আছে তার বয়স 22-23। বেটে খাটো একজন যুবক, বেশ স্বাস্থ্যবান। মনে হচ্ছে সম্প্রতি গোঁফ রেখেছে। গোঁফের পেছনে অনেক যত্ন এবং সাধনা আছে তা বোঝা যাচ্ছে।
তাকে দেখেই পুষ্প দূর থেকে চেঁচিয়ে উঠল, ও মা, বাবু ভাই, বাবু ভাই, তুমি কোথা থেকে? শওকত সাহেব লক্ষ্য করলেন বাবু ভাই নামধারী যুবক এই উচ্ছ্বাসের প্রতি বিন্দুমাত্র গুরুত্ব দেখালো না। সে যেন ধরেই নিয়েছে তাকে দেখা মাত্র এমন রূপবতী একটি মেয়ে আনন্দে চেঁচিয়ে উঠবে। করিম সাহেব বললেন, ও আমার দূর সম্পর্কের ভাগ্নে হয়, পুষ্পের সঙ্গে তার খুব ভাব। শওকত সাহেব বললেন, ও আচ্ছা। তিনি দোতলায় উঠে এলেন। রেনুকে আরেকটা চিঠি লেখা দরকার। প্রথম চিঠিও পাঠানো হয়নি। আশ্চর্য ব্যাপার, এখানে এসে পা দেওয়ার পর থেকে রেনুর কথা আর তার মনে হয়নি, স্বাতীর কথাও না। যেন ওই জীবন তিনি পেছনে ফেলে এসেছেন, যেখানে ফিরে যাবার আর প্রয়োজন নেই। তিনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন। এখান থেকে কুয়াতলা দেখা যাচ্ছে। পুষ্প কুয়াতলায় দাঁড়িয়ে আছে। ওই ছেলেটির কি যেন নাম? হ্যাঁ, বাবু। বালতি বালতি করে পানি তুলে পুষ্পের পায়ে ঢালছে। কিছু বোধহয় বলছেও, কারণ পুষ্প কিছুক্ষণ পর পর খিলখিল করে হেসে উঠছে। আশ্চর্য, এত আনন্দিত হয়েছে মেয়েটা। তিনি কি কখনো কাউকে এত আনন্দিত করতে পেরেছেন? শওকত সাহেবের মনে পড়ল, কাদা পায়েই তিনি ঘরে ঢুকেছেন। সারা ঘর কাদায় মাখামাখি। তিনি ঘর ছেড়ে বাথরুমে ঢুকলেন। দীর্ঘ সময় গা ধুলেন। কাজটা বোধহয় ঠিক হলো না। আবার জ্বর না এলে হয়। গোসল শেষ করে ঘরে ঢুকে দেখেন ময়নাতলা স্কুলের দপ্তরি ইউনুস মিয়া ঘরে ঢুকে কেরোসিন ল্যাম্প জ্বালছে। ইউনুস মিয়া: জি স্যার। কাদা পায়ে ঘরে ঢুকে ঘরের কি অবস্থা করেছি দেখো, একটু পরিষ্কার করে দেবে? দিতাছি স্যার। নিচে গিয়ে পুষ্পকে বলবে এক কাপ চা দিতে। জি স্যার, বলতাছি। তোমার কি মনে হয় আজ রাতে বৃষ্টি হবে? এইটা স্যার কেমনে বলবো, আল্লাহ তাআলার ইচ্ছার উপরে সব নির্ভর করে। তা ঠিক। শওকত সাহেব লেখার টেবিলে বসলেন। রেনুকে চিঠি লিখতে হবে। ভাগ্যিস চশমার কাছে ডান হাত কাটেনি। ডান হাত কাটলে কিছুই লিখতে পারতেন না। বাঁ হাতে যন্ত্রণা হচ্ছে। সারাদিন এই যন্ত্রণা টের পাননি কেন? কল্যাণীয়াসু রেনু। প্রথম চিঠি, যা নৌকায় লেখা, তোমাকে পাঠাতে পারিনি। এর মধ্যে দ্বিতীয় চিঠি লেখা হলো। দুটোই একসঙ্গে পাঠাচ্ছি। এখানে কেমন করে আছি তা বলে লাভ নেই। ভালো আছি। মহাকবি বজলুর রহমান যেমন বলেছেন, যেমন তেমন বাড়ি নয়, তা তো বুঝতেই পারছো, তবু খারাপ না। মোফাজ্জল করিম সাহেব যত্নে চূড়ান্ত করেছেন। আলাদা বাবুর্চির ব্যবস্থা করা যায়নি। শুরুতে বেশ কয়েকবার বলেছি, অজপাড়া গায়ে তা বোধহয় সম্ভব হয়নি। এখানকার বর্ষা খুব এনজয় করেছি। এর মধ্যে ঝড়ের মধ্যে পড়েছিলাম। অনেকদিন পর ছেলেবেলার মতো বৃষ্টিতে ভিজলাম। সেই রাতে একটু জ্বরের মতো হয়েছিল। তুমি এই খবরে আটকে উঠবে না। এমন জ্বর যা থার্মোমিটারও মাপা যায় না। এখন তোমার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ। তুমি অষ্টাঙ্গ সংগ্রহ বলে একটি বই সুটকেসে ঢুকিয়ে দিয়েছ। আমার যতদূর ধারণা, এইসব বই শুধু সাধু সন্ন্যাসীদের জন্যে। তুমি কি ভাবছো আমি সন্ন্যাসী হবার জন্য এখানে এসেছি? অষ্টাঙ্গ সংগ্রহ থেকে কিছু অংশ তুলে দিচ্ছি, পড়লেই বুঝবে কি জিনিস পাঠিয়েছ। যে ব্যক্তি মহর্ষি মণ্ডলের সীমান্তে অরুন্ধতী নক্ষত্র দেখিতে পায় না, সেই ব্যক্তি 1 বছর পর মৃত্যুবরণ করে। ভক্তি, সদাচার, স্মৃতি, দিনশীলতা এবং বুদ্ধি ও বল, এই 6টি গুণ যার মধ্যে নষ্ট হয়, তাহার মৃত্যু 6 মাসের মধ্যে ঘটে। বই পড়ার পরে অরুন্ধতী নক্ষত্র দেখার চেষ্টা করে বিফল হয়েছি, কাজেই ভয়ে ভয়ে আছি। 6টি সদ্গুণের মধ্যে মাত্র 2টি বুদ্ধি ও স্মৃতি এখনো আছে। এই 2টি চলে গেলে কি যে হবে কে জানে। এতক্ষণ রসিকতা করলেও মৃত্যু নিয়ে আমি কিন্তু প্রায়ই ভাবি। এতদিন যা লিখেছি তার কিছু কি টিকে থাকবে? সাথে ছেলেমেয়েরা কি পড়তে পারবে? না তার আগেই সব শেষ? স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন, আমার কীর্তিরে আমি করি না বিশ্বাস, জানি কাল সিন্ধু তারে নিয়ত তরঙ্গাতে
দিনে দিনে দিবে লুপ্ত করি। সেখানে আমি কে? এই পর্যন্ত। পুনশ্চ আমার স্মৃতিশক্তি যে এখনো আছে, কবিতার 4টি চরণ লিখে তা প্রমাণ করিলাম। কাজেই আরো কিছুদিন টিকে থাকব। কি সর্বনাশ, আসল খবর দিতে ভুলে গিয়েছি। লেখা খুব ভালো এগোচ্ছে, 35 পৃষ্ঠা লিখে ফেলেছি। স্যার, আপনি চা নিয়ে এসেছে ইউনুস মিয়া। শওকত সাহেবের মন খারাপ হয়ে গেল। তিনি কি মনে মনে আশা করেছিলেন পুষ্প আসবে? ইউনুস মিয়া, যে পুষ্প কি করছে? গল্প করতেছেন। কার সঙ্গে? ওই যে আসছেন বাবু ভাই। সে কি প্রায়ই আসে? যে আসেন। পুষ্প গল্প করলে রান্না বান্না কে করছে? মতির মা চইলা আইছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তিনি রেনুর কাছে লেখা চিঠি আরো একবার পড়লেন এবং অবাক হয়ে লক্ষ্য করলেন চিঠির কোথাও পুষ্পের কথা নেই। রেনু এই চিঠি পড়লেও বুঝতে পারবে না এ বাড়িতে পুষ্প নামের রূপবতী একটি মেয়ে আছে। তিনি এই কাজটি কেন করলেন? ইচ্ছাকৃতভাবে করেননি, অবচেতন মন তাকে বাধা দিয়েছে। স্যার, আসবো। শওকত সাহেব দেখলেন দরজার কাছে বাবু দাঁড়িয়ে আছে, পান খেয়ে ঠোঁট লাল করে এসেছে। আপনার সাথে পরিচয় করবার জন্য আসলাম। আপনাদের মতো মানুষদের দেখা পাওয়া আর হাতে আসমানের চাঁদ পাওয়া এক কথা। তুমি আমাকে চেনো? জি না, পুষ্প আমারে বলছে। তাকে ভেতরে আসার কথা বলতে হলো না। সে নিজ থেকেই ঘরের ভেতরে ঢুকে পালঙ্কে পা তুলে বসল। তার মধ্যে অপরিচিত একজন মানুষের সঙ্গে কথা বলার প্রাথমিক সংকোচ বোধটুকু পুরোপুরি অনুপস্থিত। তুমি কি পড়াশোনা করো? জি, বিয়ে দিয়েছিলাম, রেফার্ড হয়ে গেল। অবশ্য আইএ এক চান্সে পাশ করেছি। এসএসসি এক চান্সে পাশ করনি? জি না, এসএসসি এক চান্সে পাশ করা খুবই কঠিন ব্যাপার। জুয়েল ছেলেমেয়েরা পারে। তুমি নিজেকে জুয়েল মনে করো না? আরে না, কি যে আপনি বলেন স্যার। পাশ করার পর কি করবে? চাকরি বাকরি? চাকরি বাকরি আমারে কে দিবে? তারপরেও ধরেন যদি ভুল করে দেয় তাহলেই সাড়ে সর্বনাশ। সাড়ে সর্বনাশ কেন? লেখাপড়া কিছুই জানি না। আইএতে তাও কিছু পড়েছিলাম, বিয়েতে কিছুই পড়ি নাই, নকলের ওপর পাশ করেছি। একবার বাইরে থেকে খুব স্ট্যান্ডার্ড নকল আসছে, তারপরেও রেফার পেয়ে গেলে। না পাইয়া উপায় কি বলেন? ওই দিন ম্যাজিস্ট্রেট আইসা উপস্থিত, সাপ্লাই বন্ধ। এই এক পেপারে আমার সর্বনাশ হয়েছে, অন্যগুলো 51% নাম্বার আছে। নম্বর তো খুব ভালো পেয়েছ। আপনারে কি বললাম স্যার, খুব স্ট্যান্ডার্ড নকল ছিল ওই বছর, ভেরি হাই স্ট্যান্ডার্ড। পাশ করে কি করবে তা কিন্তু এখনো বলনি। আমাদের মতো ছেলেদের ব্যবসা ছাড়ার গতি কি বলেন? বাবার একটা ফার্মেসি আছে নেত্রকোনা সদরে, আলমদিনা ড্রাগ স্টোর, ওইটা দেখাশোনা করব। আপনি স্যার আমার জন্য দোয়া রাখবেন, আপনি জ্ঞানী মানুষ। পুষ্প যেসব কথা আপনার সম্বন্ধে বলল, শুনে চোখে পানি এসে গেল। শওকত সাহেব চুপ করে বসে রইলেন। পুষ্প তার সম্পর্কে এমন কি বলতে পারে যে বাবু নামের এই ছেলেটির চোখের পানি এসে যায়? পুষ্প কি বলেছে আমার সম্পর্কে? ওই যে স্যার ঝড়ের মধ্যে পড়লেন, তারপর ব্রেন ডিফেক্ট হয়ে গেল, খালি উল্টাপাল্টা কবিতা। স্যার এখন তাইলে যাই, সালাম আলাইকুম। তিনি সালামের উত্তর দিলেন না। উত্তর দেবার মতো অবস্থা তার ছিল না। তিনি পুরোপুরি হতভম্ব।